সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। বিগত স্বৈরাচার সরকারের সময় ক্ষমতা টিকিয়ে রাখতে খুন এবং গুমের মতো বীভৎস ঘটনা ঘটিয়েছে। সেই বীভৎসতা ছাড়িয়েছে মানবতাকেও। মানুষকে তুলে নিয়ে ৪৮ ঘন্টা থেকে বছরের পর বছর বন্দিশালা আটকে রাখা হয়েছে, করা হয়েছে নির্যাতন, কাউকে মেরে ফেলা হয়েছে এবং গুমের শিকার ব্যক্তিদের মাথার খুলি গুলি করে হত্যার পর লাশের সঙ্গে সিমেন্ট ভর্তি ব্যাগ বেঁধে ফেলে দেওয়া হতো নদীতে। আবার কারোর লাশ ছিন্ন বিচ্ছিন্ন করতে ফেলে রাখা হতো রেল লাইনে। সেই গুম থেকে রেহাই পায়নি নারী থেকে কোলের শিশুও। এমনই কিন্তু প্রতিবেদনে উঠে এসেছে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত গত ১৫ বছরে ১৬৭৬টি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে, যার মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই বাছাই করছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এর মধ্যে ৭৩% ভুক্তভোগী ফিরে এসেছে এমন রিপোর্ট উঠে এসেছে। বাকি ২৭% অর্থাৎ ২০৪ জন এখনো নিখোঁজ রয়েছেন। গুমের পর লাশও গুম, কারো লাশ রেল লাইনে, কারো নদীতে। আমরা আজকে গুমের বীভৎসতার চিত্র এই শিরোনামে কথা বলবো এবং আমাদের সঙ্গে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের একজন সদস্য রয়েছে। আমি একটু শুরুতে পরিচয় করাতে চাই। আছেন আমার সঙ্গে নূর খান লিটন, মানবাধিকার কর্মী এবং সদস্য গুম সংক্রান্ত তদন্ত কমিশন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি আর বেশি দেরি করবো না, সরাসরি আলোচনায় ফিরতে চাই এবং তার কাছে প্রশ্ন নিয়ে যেতে চাই। কারণ আমরা দেখেছি যে গত রোববার প্রধান উপদেষ্টার কাছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন গিয়েছেন। তার আগেই একটি প্রতিবেদন তারা জমা দিয়েছেন এবং অনেক বীভৎসতার চিত্র কিন্তু ওনাদের হাতে রয়েছে। আমরা একটু সেখান থেকে শুরু করতে চাই। জনাব নূর খান লিটন, আপনার কাছে আসতে চাই। এবার গুমের যে বীভৎস চিত্রগুলো আমরা এর আগেও আপনাদের কাছ থেকে শুনেছি, আপনারা জানিয়েছেন। আয়না ঘরের কথা শুনি, কারো লাশ গুমের পর রেল লাইন কিংবা নদীতে পাওয়া গেছে, এখনো ২০৪ জন, অনেক মানুষকে এখন নিখোঁজ। আপনার কাছ থেকে চিত্রটি একটু জানতে চাই। দেখেন, প্রথম হচ্ছে আমরা সরকারের কাছে ইন্টারিয়াম রিপোর্ট জমা দিয়েছি প্রায় ১.৫-২ মাস আগে। তখন এই রিপোর্টের একটা অংশ প্রকাশিত করেছিল সরকার। গতকাল আরও একটা অংশ প্রকাশিত হলো। রিপোর্ট কিন্তু একটাই, ইন্টারিয়াম রিপোর্ট। আমরা গত রবিবার প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলাম আমাদের কাজের অগ্রগতি সম্পর্কে জানাতে, এবং তিনি যাতে কয়েকটি সিক্রেট প্রিজন, কোড আনকোড আয়নাঘর বা যে সমস্ত জায়গা বন্দীদেরকে গোপনে রাখা হতো সেই জায়গাগুলি যাতে উনি পরিদর্শন করেন, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে গিয়েছিলাম গত রবিবার। মূল যে বিষয়টা হচ্ছে যে এখন পর্যন্ত যদি আমরা বলি তো আমাদের কাছে প্রায় ১৭০০-র একটু উপরে অভিযোগ এসছে। এখনো অনেক অভিযোগ আসছে, প্রতিদিনই আমাদের কাছে নতুন নতুন অভিযোগ আসছে। এতে ধারণা করা যায় যে মানুষের ভিতরে এখনো এক ধরনের ভয়ভীতি কাজ করছে। যেমন ধরুন, একটি মানুষ এই ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যখন ফিরে এসছে, সে তো আগে তো কথাই বলতে চাইতো না, ফ্যাল করে তাকিয়ে থাকতো। এখন কিছু কিছু মানুষ তাদের অভিজ্ঞতা নিয়ে, তাদের দুর্দশার কথা, তাদের অভিযোগ নিয়ে আমাদের কাছে আসছে। এখনো এমন কোনো পরিবেশের নিশ্চয়তা অনেকে পাচ্ছে না, যে কারণে আমরা মনে করি যে আরও কিছু সময় লাগবে মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে অভিযোগ করতে পারে। কারণ যিনি ফিরে এসছেন তিনি চিন্তা করেন যে ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি ফিরে এসছেন, নতুন করে এই বিষয়টি স্মরণ করা বা নতুন করে এই ব্যাপারে অভিযোগ দায়ের করার মধ্য দিয়ে তিনি আরও নিরাপত্তাহীনতায় পড়বেন কিনা, এক। ২ নম্বর হচ্ছে, এই অভিযোগ দেওয়ার পর তিনি আবার সমাজ এবং রাষ্ট্রের তরফ থেকে ঝুঁকিতে পড়বেন কিনা, এই বিষয়গুলি নানানভাবে মানুষ চিন্তা করছে। আমরা একটু সরাসরি বীভৎসতার চিত্র একটু জানতে চাই। আমি বলছি এই কারণে এখনো আমি মনে করি যে পূর্ণাঙ্গ চিত্রটি আপনাদেরকে দিতে পারছি না, যে অভিযোগের সংখ্যাটি কত, আর অভিযোগের বিস্তৃতি মানে ঘটনার বিস্তৃতি বা এর গভীরতা, এই সম্পর্কে আমি মনে করি আরও বেশ কিছু সময় লাগবে। কারণ আগে যখন আমরা এই যে ১৫ বছর বিভিন্ন সময় মানবাধিকার কর্মী হিসাবে কাজ করেছি, দেখেছি, জেনেছি
ভুক্তভোগীদের সাথে কথা বলে পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করে এবং যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছিলাম সেইটাই আমাদের ভয়াবহতার একটা ইঙ্গিত দিয়েছে। কিন্তু এখন সরাসরি কাজ করতে যে ভয়াবহ অবস্থাটি আমাদের সামনে এসছে এটি কল্পনারও বাইরে। আমরা যারা এই বিষয়টি নিয়ে গত 15 বছর বা তারও বেশি সময় ধরে কাজ করেছি, কি ধরনের ভয়াবহতা তারা আমরা মনে করতাম যে একজন ভিকটিম এসে যখন বলতো অনেকগুলি কথা মনে হতো যে অবিশ্বাস্য, এরকম ঘটতে পারে না। যেমন ধরুন, প্রথমেই ধরা যাক একটা মানুষ তার বাড়িতে ঘুমিয়ে আছে বা তার অফিসে আছে বা তিনি রাস্তায় আছেন বা তিনি যানবাহনে আছেন, তাকে যখন প্রথমে তুলে নেওয়া হয় তাৎক্ষণিকভাবে তাকে কয়েক মুহূর্তের মধ্যে তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেওয়া হয়, জমটুপি পরিয়ে দেওয়া হয় এবং তাকে অনেকটা জোরপূর্বক কোনো গাড়িতে তুলে নেওয়া হয়। এই যে তাৎক্ষণিক যে ঘটনাটা ঘটে এটার মধ্য দিয়ে এক ধরনের ভীতিকর অবস্থা মানুষের ভিতরে আসে এবং সে তখন চিৎকার দিতেও সাহস হারিয়ে ফেলে। এবং তারপরে মাইক্রোবাসে উঠিয়ে নেওয়ার পর তাকে নানান পথ ঘুরিয়ে, চোখ তো বাধা থাকে, কিছুই দেখতে পারে না, নানান পথ ঘুরিয়ে জমটুপির আগে কিন্তু চোখ বেঁধে ফেলে, তারপর জমটুপিটা দেয়। এবং ধরেন 1 মাইল রাস্তা সোজা, তাকে কিন্তু ঘুরিয়ে ফিরে 3 কিলোমিটার ঘুরিয়ে ফিরে বা 4 কিলোমিটার ঘুরিয়ে ফিরিয়ে যেখানে তাকে রাখা হবে বা যেখানে তাকে ইন্টারোগেট করা হবে বা যেখানে তাকে টর্চার করা হবে, যে ভাষাই বলি না কেন, নেওয়া হতো, যাতে কিনা ওই বন্দি যদি কোনো দৈবক্রমে জীবিত থাকে সে যাতে জায়গাটা লোকেট করতে না পারে, এরকম একটি কৌশল। এরপরে যারা তাকে উঠাতো তাদের সবাই প্লেন ক্লথ থাকতো, অর্থাৎ সিভিলিয়ানদের মতোই পোশাক থাকতো। বোঝার কোনো উপায় নাই তারা র্যাবের না পুলিশের না গোয়েন্দা সংস্থার নাকি অন্য কোনো বাহিনীর। এবং যখন এই মানুষটিকে উঠিয়ে নেওয়া হতো, সেটা বাসার ভিতর থেকে হোক আর রাস্তার থেকে হোক, আপনি একবার ভাবেন যে একটা মানুষকে যখন তুলেই জমটুপি পরে দেওয়া হচ্ছে, চোখ বেঁধে ফেলা হচ্ছে, হ্যান্ডকাপ পরিয়ে দেওয়া হচ্ছে, তার ভিতর কী ধরনের একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। এবং তারপর যে যখন তাকে একটি 4.5 ফিট বাই 3.25 ফিট বা 5 ফিট বাই 3.25 ফিট একটি জায়গায়, যার মাথায় আছে প্রস্রাব পায়খানা করার মতো একটা ড্রেনেজ সিস্টেম, এরকম একটি জায়গা এবং স্যাঁতস্যাঁতে দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা পোকা মাকড় এরকম একটি ঘরে যখন দিনের পর দিন রাতের পর রাত রাখা হতো ফেলে, এবং কোনো কোনো ক্ষেত্রে হাত করা পরানো অবস্থায়, কোনো কোনো ক্ষেত্রে জমটুপি পরানো অবস্থায় তাদেরকে রাখা হতো, এবং ওই ঘরে আলো প্রবেশ করার কোনো সুযোগই ছিল না, বাতাস যৎসামান্য আসতো। এর মধ্য দিয়ে ওই মানুষটি কিন্তু দিন এবং রাতের পার্থক্য বুঝতো না। কেবলমাত্র তারা 2-1 দিন যাওয়ার পর খাবারের ধরন দেখে, খাবারের আইটেম দেখে তারা অনুমান করত যে আজকে একটা দিন পার করলাম। অর্থাৎ সকালে রুটি ভাজি অথবা খিচুড়ি, এটা দেখলে সে মনে করতো এটা সকালের খাবার এবং সে বুঝতো যে আমি আজকে একটা দিন পার করেছি। এবং এই যে দিনগুলি পার করতো, সেই দিনগুলি সে মনে রাখতো কীভাবে, এইটা একটা বড় প্রশ্ন। আসলে কেউ কেউ, সবাই তো আর এটা মানে এই কাজটি করতে পারতো না, কেউ কেউ ওয়ালে আঙ্গুলের নখ দিয়ে অথবা কোনো ইটের ছোট টুকরা পেলে সেটা দিয়ে, অথবা ওই যে বাসনে খাবার দেওয়া হতো বা বাটিতে খাবার দেওয়া হতো সেটা দিয়ে একটা আঁচড় কেটে রাখত, এবং সেইটা দিয়ে তিনি দিন গণনা করতেন। আমরা একটা ছোট্ট সিক্রেট সেলে, যে একটা সেলে আমরা 182 দিন আর একটা সেলে 200 কত দিন আমরা পেয়েছি। তারপর কেউ কেউ মোবাইল নাম্বার লেখার চেষ্টা করেছে, এটা একটু কঠিন কাজ, যার জন্য দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে অস্পষ্টতা আছে, কোনো কোনো ক্ষেত্রে পূর্ণাঙ্গ নাম্বার আছে। তারপরে তার মনের, মানুষ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যে সমস্ত চিন্তা করতে পারে বা যে সমস্ত মনের মধ্যে যে সমস্ত কথাগুলি আসে, তেমন কথা হয়তো ওয়ালে লিখে রাখছে। যেমন ধরুন, আই লাভ মাই ফ্যামিলি, অথবা দেশকে আমি ভালোবাসি, অথবা বিজয় সুনিশ্চিত। কেউ কেউ বিভিন্ন সূরা লিখে রেখেছেন, কেউ কেউ মসজিদের মিনার রেখেছেন, এরকম দৃশ্য আমরা পেয়েছি। এরপরে দেখেন, আমরা তাদের জিজ্ঞাসাবাদ যে করা হতো বন্দীদের,
সেরকম ঘরে যে কিছু আলামত পেয়েছি যাতে খুব স্পষ্ট যে তাদেরকে ছাদের সাথে ঝুলানো হতো, এবং ঝুলানোর ক্ষেত্রে ইলেকট্রিক মোটরের সাহায্যে কোনো মেশিন ব্যবহার করা হতো, যার ফলে দেখা যেত তাকে হ্যান্ডকাপ বেঁধে দিলে সে আস্তে আস্তে উপরে উঠে যেত, এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য উল্টামুখীও অনেককে উঠানো হতো উপরে। এবং এরকম প্ল্যাটফর্ম, এরকম যন্ত্রপাতির কিছু আলামত অংশবিশেষ আমরা ওই ইন্টারোগেশন রুমগুলোতে পেয়েছি। এরপর ধরেন এগুলো কোন বাহিনীর মধ্যে ছিল? এইটা মানে বলতে গেলে প্রায় সব বাহিনীর ভিতরে ছিল, তবে আমরা এখন পর্যন্ত যেগুলো পেয়েছি সেটা মূলত সিটিটিসির যেটা, সেখানে কিছু আলামত পেয়েছি, আর হচ্ছে মেইনলি পেয়েছি আমরা র্যাবে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবে, এবং এর বাইরে আমরা যেটাকে আয়নাঘর বা জেআইসি বলা হয়, জয়েন্ট ইন্টারোগেশন সেল, সেখানে কিছু জিনিস আমরা পেয়েছি, কিন্তু অধিকাংশ আলামত ওখানে পরিবর্তিত করা হয়েছে, নষ্ট করা হয়েছে। যেমন 5 তারিখের পরেই ওখানে যারা ছিল তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছে, বা সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা নিশ্চিত না যে কতজনকে ওখান থেকে ছাড়া হয়েছে, কারণ ওখান থেকে নিয়ে অন্য কোথাও নিয়ে ছাড়া হয়েছে, কোনো বিরাম জায়গায়, কোথাও রাস্তায়, কোথাও মাঠের ভিতরে। এবং ওইখানে যে বন্দীরা থাকতো কেউ কাউরে চিনতে পারতো না, কারণ একদম আইসোলেটেড করে রাখতো। প্রস্রাব পায়খানা করতে যে বা গোসল করতে যে কেউ কাউরে অনুমান করতে পারত। এর বাইরে স্পষ্টভাবে অ্যাক্সিডেন্টালি কারো কাপড় খুলে গেলে চোখ থেকে হয়তো কিছু একটা দেখেছে, বা যে রুমে ছিল সেখানে কোনো একটা লেখা সে পড়েছে, অথবা মেডিসিন যেটা সরবরাহ করা হয়েছে সেই প্যাকেটে হয়তো কোনো সংস্থার নাম লেখা দেখেছে। এইভাবে অনুমান, মানে এইভাবে সে চিহ্নিত করেছে যে সে কোথায় ছিল। কখনো কখনো যারা ইন্টারোগেট করত তাদের গলার স্বরে অনুমান করতে পারতেন যে এই ব্যক্তিটি হয়তো অমুক অফিসার বা অমুক হাবিলদার বা কেউ হতে পারে। এবং সবচেয়ে ভয়াবহ যে মানে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আপনাকে তুল্য একটা গ্রুপ, তারপর হ্যান্ডওভার করছে আর একটা গ্রুপের কাছে, তারপর তারা নিয়ে আর একটা জায়গা রাখলো, সেখানে জিজ্ঞাসাবাদ করার পর তারা সিদ্ধান্ত নিচ্ছে কাকে রাখবে কাকে রাখবে না, অর্থাৎ কে জীবিত থাকবে কে জীবিত থাকবে না। এটা কিসের ভিত্তিতে হতো এটাই আমাদের এখন চিন্তার বিষয়, যে এই রাখা না রাখার সিদ্ধান্তটি কিভাবে হতো। এরপর আমরা যেটা দেখেছি, এই দেখাটা মানে প্রত্যক্ষদর্শী বা যারা ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত এমন ব্যক্তিদের বক্তব্যে যে জিনিসটা আমরা পেয়েছি, যে এদের অনেককেই হত্যা করার পর বুড়িগঙ্গা, যমুনা বা এই ধরনের নদীতে গভীর জায়গায় নিয়ে ফেলে দেওয়া হতো, ইট বা বালুর বস্তা বা সিমেন্টের বস্তা রশি দিয়ে বেঁধে বডির সাথে বেঁধে ফেলে দেওয়া হতো, যাতে ওইটি আর ভেসে না ওঠে, যাতে চিহ্নিত করা না যায়। কোনো কোনো ক্ষেত্রে কারো 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 লাশ নিয়ে রেল লাইনে রাখা হতো, যাতে রেলগাড়ি যাওয়ার পর বিভৎসতা বাড়ে এবং কেউ যাতে চিহ্নিত না করতে পারে। আবার এমন সমস্ত জামা কাপড় পরিয়ে দেওয়া হতো যেটা তার, সে যে জামা কাপড় নিয়ে মানে গুমের শিকার হয়েছেন সেই জামা কাপড় যাতে চিহ্নিত করা না যায়, সেই ক্ষেত্রে তার জামা কাপড় পরিবর্তন করে ফেলা হয়েছে। এবং আলামত হিসেবে আমরা ইলেকট্রিক চেয়ার পেয়েছি, যে চেয়ার মানে ঘুরতো, বিদ্যুৎ সংযোগ পেলেই চেয়ারটা ঘুরতো, স্পিড নিয়ন্ত্রণ করা যেত, এবং হাত পা হাতলের সাথে পাদানির সাথে বেঁধে ঘুরানো হতো মানুষকে, এবং বিদ্যুৎ প্রবাহ শরীরে প্রবেশ করানোর সুযোগ ছিল। এবং ওই জিজ্ঞাসাবাদ করাকালীন সময়ে খুব কম মানুষ যে জ্ঞান হারাতো না। আর লাঠি, রড এগুলি দিয়ে মানে আঘাত করা এটা নিত্যদিনের ব্যাপার ছিল, এটা
কিছু বলার সুযোগ নেই। এবং সবচেয়ে আমাদের কাছে অবাক হয়েছি আমরা যে প্রকাশ্যে যে সমস্ত সেল ছিল, অর্থাৎ যে সমস্ত সেলে মানুষকে দেখানো হতো কখনো, যেমন আমরা কমিশন যখন গিয়েছি একটা র্যাব ব্যাটালিয়ানে, তারা আমাদেরকে দোতলার বেশ কয়েকটা সেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন, কিন্তু যেটা গোপন ছিল, যেটা আরো ভয়াবহ ছিল, সেটি কিন্তু তারা আমাকে দেখান নাই। সেটি আমাদের খুঁজে বের করতে হয়েছে। উপরে লেখা রেশন শপ, ওইটা খুলে দেখা গেল যে ওর ভিতর ছোট্ট ছোট্ট সেল। তারপরে পুরানা মালের স্তূপের ভিতরে আমরা দেখেছি চেয়ার কিভাবে ইলেকট্রিক চেয়ার ফেলে রাখা হয়েছে। এই যা পরিবর্তন বলছি, সরিয়ে ফেলা বলছি, এটি 5 তারিখের পরেই এই কাজগুলো ব্যাটালিয়ানগুলো বা বাহিনীগুলো করেছে। কিছুটা পরিবর্তন করা হয়েছে মার্কিনীরা যখন স্যাংশন দিল র্যাবের উপরে তখন, আর মূল পরিবর্তনটা হয়েছে 5 তারিখের পর। আমি আলোচনায় ফিরবো একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশসন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশসন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য, মানবাধিকার কর্মী নূর খান লিটন। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো, গুমের যে বিভৎসতা সেই চিত্র আমরা একটু জানবো। জনাব নূর খান লিটন, আপনার কাছ থেকে শুনছিলাম আসলে আপনারা আপনাদের যে প্রতিবেদনে তুলে ধরেছেন গুম থেকে রেহাই পায়নি নারী এবং কোলের শিশু, এই চিত্রটা একটু জানতে চাই, কেন নারীদেরকে গুম? দেখেন, অনেক নারী যারা অভিযোগ দিয়েছেন সেখানে আমরা দেখেছি যে অনেককেই তথাকথিত কোট আনকোট জঙ্গি সংশ্লিষ্টতায় বা কাউকে পরিবারের সদস্যদের সাথে ধরে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে। এমনও হয়েছে যে স্বামীকে সিটিটিসি 4 তলায় রাখা হয়েছে, স্ত্রীকে হয়তো নিচতলায় রাখা হয়েছে একই বিল্ডিংয়ে, এবং তাদেরকে মানে ইন্টারোগেট করেছে যথারীতি। এবং একজন নারী ছিলেন যিনি প্রেগনেন্ট, সন্তান সম্ভবা, এবং তার 1.5-2 বছরের সন্তানও সাথে ছিল, এবং এই সন্তানকে দুধ দিতে দিত না, দুগ্ধ পান করতে বাধা দিত, এবং সন্তানের সামনে মাকে পুরুষ সিপাহী, পুরুষ সদস্য নির্যাতন করত, মারধর করত। আবার কথিত জঙ্গি সন্দেহে পুরা পরিবারকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং পরিবারকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বিভিন্ন জায়গায়, হয়তো একই বিল্ডিং অথবা অন্য কোথাও। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে দিনের পর দিন এই নারীদেরকে আটকে রাখা হয়েছে এবং নানাভাবে নির্যাতিত করা হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে, যখন আপনি শিশুকে বিচ্ছিন্ন করে ফেলেন মায়ের কাছ থেকে অথবা দুগ্ধদানে বিরত রাখেন, এটি আপনি একবার কল্পনা করে দেখেন যে আপনার কোনো স্বজনের সাথে এরকম একটি ঘটনা ঘটছে। আপনি কল্পনা করে দেখেন যে আমাদের সমাজে একজন নারীকে যখন তুলে নেওয়া হয়, সে কিন্তু সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, ওইটাই কিন্তু তাকে সারা জীবন পস্তাইতে হয়। আর সেখানে দিনের পর দিন, মাসের পর মাস আটকে রেখে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা, বাচ্চাকে বিচ্ছিন্ন করে রাখা, এবং প্রেগনেন্ট একজন মহিলা তাকে রাখা, কষ্ট দেওয়া, নিপীড়ন করা, নির্যাতন করা, এটা কোন সময়ের সাথে, কোন শাসকের সময়ের সাথে আপনি তুলনা করবেন? সেই শাসকের চরিত্রটা কি, এটাও আপনাকে বুঝতে হবে। আমরা দেখেছি গত সরকার যে কোনো উপায়ে ক্ষমতায় থাকার জন্য দিনের ভোট রাত্রে করেছে, তার ইচ্ছা মতো মানুষকে নির্বাচিত ঘোষণা করেছে, টাকা পয়সা বিলি বন্টন, বিভিন্ন বাহিনীকে ব্যবহার করা, তারপরে ডিসিএসপিদের ব্যবহার করা, এটা তো আমরা প্রকাশ্যে দেখেছি, এটা গোপন কিছু না। তার মানে কি, তিনি তার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য এই কাজগুলি করেছেন, এবং সেই সাথে তিনি ভয়ার্থ পরিবেশ সমাজে জারি রাখার জন্য, বহাল রাখার জন্য এই ধরনের ক্রস ফায়ার, এই ধরনের মানুষকে গুম করে রাখা, মানুষকে হত্যা করা, এই কাজগুলি দিনের পর দিন করেছেন। বেশিরভাগ কি রাজনৈতিক কারণ মনে হয়েছে? এখানে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে বিরোধী দল বা বিরোধী মতের সমর্থকদেরকে
যারা সরকারের জন্য চ্যালেঞ্জ হতে পারে, যারা মানুষকে সংগঠিত করতে পারে সরকারের বিপক্ষে, যারা যৌক্তিক প্রশ্ন তুলতে পারে, ফেসবুক বা লেখালেখিতে যারা সরকারের সমালোচনা করেছেন বা করতে পারেন, এমন ব্যক্তিদেরকে আসলে টার্গেট করা হয়েছে। আর একটা বড় অংশ যারা ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে রাজনীতি করার চেষ্টা করেছেন, তাদেরকেও মানে জঙ্গি তকমা দিয়ে তাদেরকেও কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, হত্যা করা হয়েছে। হত্যার চিত্রগুলো কেমন? যেমন ধরুন, আমি একটি ঘটনা জাস্ট জেনেছি যে একটি মানুষকে 13 সালের দিকে, সম্ভবত 13 সালের এপ্রিল মাসের দিকে তাকে একটা ম্যাচ থেকে উঠিয়ে নেওয়া হয়। তিনি একটি শিবিরের একজন নেতা ছিলেন, একটা থানা লেভেলের। এই ঢাকা শহর থেকে তাকে উঠিয়ে নেওয়া হয় এবং সে আবার কোরআনে হাফেজ ছিল। কোরআনে হাফেজ ছিলেন। তাকে উঠিয়ে নেওয়ার পর যতটুকু এখন পর্যন্ত আমরা জেনেছি সেই জায়গা থেকে বলছি, তাকে উঠিয়ে নেওয়া হয় ফজরের আজানের সময় এবং সে মাঝপথে যে যারা তাকে উঠিয়ে নিয়েছে তাদেরকে অনুরোধ করেছে যে আমি একজন হাফেজ মানুষ, আমাকে নামাজ পড়ার একটা ব্যবস্থা করে দেন। আসলে যারা উঠাতো অনেক ক্ষেত্রে তারা যে ব্যক্তিকে উঠাতো তার নাম জানতো না, এখানেও তারা নাম জানেনি, হাফেজ শব্দটা তাদের মনে আছে, তাদের কারো কারো। এবং এরপর দেখা গেছে যে তাকে জিজ্ঞাসাবাদ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। 3 বা 4 দিনের মাথায় তাকে আরেকটা টিমের কাছে হস্তান্তর করেছে এবং হস্তান্তরের সময় হ্যান্ডকাপ দেওয়া হয়েছে, দড়ি দেওয়া হয়েছে, জমটুপি দেওয়া হয়েছে। যেই টিমটা তাকে নিয়ে গিয়েছে ওইখানে মোটামুটি চাউর হয়ে গিয়েছিল যে একজন হাফেজ এসছে এবং আজকে তাকে খালাস মানে হত্যা করা হবে। তো ওখানে যারা ড্রাইভার ছিল কেউই ওই গাড়ি চালাতে রাজি হয়নি। পরে জোরপূর্বক একজনকে নিয়ে ওই গাড়িতে কয়েকজন নিয়ে ওঠে এবং তারপর গভীর রাত্রে নিয়ে যায় এবং সকালবেলা তারা ফেরত আসে ওই যিনি কোরআনে হাফেজ তাকে হত্যা করে, এরকমটি শোনা যাচ্ছে। এবং এসে তারা ওই হ্যান্ডকাপ এবং দড়ি এবং যে মুখোশটা এটা জমা দেয়। এইটার মানেই হচ্ছে যে তাকে সে আর নেই, তাকে অন্য কোথাও হস্তান্তর করা হয়নি, সে আসলে নেই। এই কারণটি এখন পর্যন্ত ওই ব্যক্তির এখন পর্যন্ত লাশও মেলে নেই, জীবিত আছে এটারও প্রমাণ নেই। সেটা কি কোনো নদীতে বা কোথাও এমন অনুমান করা হয় যে টিমটি তাকে নিয়েছে, এই টিমটির কার্যক্রম সম্পর্কে আমরা কিছুটা তথ্য পেয়েছি, সেই তথ্য অনুযায়ী তাকে নদীতেই ফেলা হয়েছে। আপনি এর বাইরে আমরা যেটা দেখেছি যে অনেককে এখানে গুম করা হয়েছে, মাসের পর মাস রাখা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, এর ভিতরে তার পরিবার জিডি করার চেষ্টা করেছে বা প্রেস কনফারেন্স করেছে বা পত্রপত্রিকায় নিউজ এসছে। এইটার কারণে কাউকে মানে বাংলাদেশ থেকে ভারতের সীমান্তের কাছে নিয়ে যেয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে এবং ভারত তাদেরকে আটক দেখিয়েছে বিনা পাসপোর্টে অনুপ্রবেশের কারণে এবং কারো বিরুদ্ধে ওখানকার জঙ্গি আইনে মামলা দেওয়া হয়েছে। আপনারা কি এই যে ঘটনা আপনি বললেন একজন হাফেজকে খালাস করে দেয়া, আপনারা কি সংশ্লিষ্ট কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বা কাউকে জিজ্ঞাসাবাদ করতে পেরেছেন? দেখেন, ইনভেস্টিগেশনের এই পর্যায়ে আমি এই জায়গাটিতে কোনো কথা বলতে পারছি না, অপারগতা প্রকাশ করছি ইনভেস্টিগেশনের স্বার্থে। তবে আমরা যাহা বলছি প্রাপ্ত তথ্য এবং প্রমাণের ভিত্তিতে বলছি। জি, আমি একটু বিরতি থেকে ফিরে এসে আপনার বাকি অংশটা একটু শুনতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আরও একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, কোথাও যাবেন না। দেশ সন্ধ্যা আবারও স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন নূর খান লিটন, সদস্য গুম সংক্রান্ত তদন্ত কমিশন। আমরা জনাব নূর খান লিটন, আপনার কথা শুনছিলাম আসলে গুমের যে বিভৎসতা, আমরা একজন হাফেজকে আসলে কিভাবে গুম করে হত্যা করা হয়েছে, আর কি বিভৎসতার চিত্র আপনার কাছে আছে একটু জানতে চাই। দেখেন, 2015 সালের কোনো এক সময়
এই ঢাকার গাবতলী বাস টার্মিনাল, এখানে রেবি নামে একজন নারী, যার বাড়ি ছিল কক্সবাজার, তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠিয়ে নেয় তার কিশোরী মানে মেয়ে সহ, এবং তাদেরকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে বেশ কিছুটা রাস্তা অতিক্রম করে একটা জায়গায় চোখ বেঁধে রাখা হয়, এবং প্রায় 24 ঘন্টা পরে তাদেরকে নিয়ে আবার ওই মাইক্রোবাসটি রওনা হয়, এবং পথে কমলাপুর রেল স্টেশনের কাছাকাছি একটা জায়গায় তার কিশোরী মেয়েটিকে মাইক্রোবাস থেকে ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার সময় তার হাতে কিছু টাকা এবং তার গ্রামের ঠিকানাটা, মানে তার বাড়ির ঠিকানাটা লিখে দেয়, অর্থাৎ সে যাতে পৌঁছাতে পারে। তার বাড়ি ছিল কক্সবাজার, এবং ওখান থেকে কিন্তু অনেক ট্রেন বা গাড়ি কক্সবাজারের দিকে যায় চিটাগাং হয়ে। তো ওই সময় একজন ব্যক্তি তাকে পেয়ে পরিবারের সাথে যোগাযোগ করে, কারণ ওখানে টেলিফোন নাম্বার দেওয়া ছিল। সেটার ভিত্তিতে তাকে বাড়িতে পৌঁছানো হয়, এবং সে কিশোরী হওয়ার কারণে যতটুক তার মনে আছে, স্মৃতিতে আছে, এই সব স্মৃতি তো ভোলার কথা না, কারণ মাকে বিচ্ছিন্ন করে ফেলা, একদিন চোখ বেঁধে রাখা, এবং এই শিশুটিকে কখনো কখনো চোখ খুলে দিয়েছে খাওয়ার সময়, এবং সে সেইখান থেকে কিছুটা পর্দা উড়ে যাওয়ার পর, জানলার পর্দা উড়ে যাওয়ার পর যে একটি গাড়ির র্যাব লেখা দেখেছে, এবং পরবর্তীতে আমরা ওই মানে ওই কিশোরী এখন প্রাপ্তবয়স্ক, তাকে নিয়ে আমরা আসি, এবং তাকে কয়েকটি স্পট দেখানোর পর সে একটি স্পটকে চিহ্নিত করেছে, এবং এইটার মধ্য দিয়ে প্রাথমিকভাবে প্রতীয়মান করার যথেষ্ট কারণ যে আসলে তাদেরকে ওখানেই রাখা হয়েছিল। এবং দেখেন কি বিভৎস যে 2015 সাল থেকে এখন পর্যন্ত ওই নারী কিন্তু ফিরে আসেনি। তার সন্তানটা রাস্তায় ফেলে গেছে, এবং তাকে যেই শ্যামলী পরিবহনের যে কাউন্টারের সামনে থেকে উঠানো হয়েছে সেখানে মোটামুটি তথ্য পাওয়া গেছে। এবং ওই সময়কালে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ঠিক একই কায়দায় র্যাব, ডিবি এরা এই অপারেশনগুলি করতো, সিটিটিসি এরা এই অপারেশনগুলি করতো। এবং একবার ভাবেন যে একটা কিশোরী তার মায়ের সাথে ঢাকা শহরে এসেছিল, উনি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন কক্সবাজারে। এটি কি কোনো রাজনৈতিক কারণ, কোনো কারণ জানতে পেরেছেন? এটি হতে পারে নানান কারণে, তবে রাজনৈতিক ছাড়া অন্য কোনো কারণও হতে পারে। ব্যক্তিগত শত্রুতামিতেও তো ব্যবহার হয়েছে, রাজনৈতিক কারণ থাকতে পারে, অথবা মাদকের অভিযোগ থাকতে পারে, বা সন্দেহমূলক যে কোনো কিছুতেই হতে পারে। আমরা এখনো ওই জায়গায়, আমাদের মূল বিষয়টা হচ্ছে যে তাকে গুম করেছে কিনা, করলে কোথা থেকে, কারা করেছে। এরপরে আমাদের হয়তো আসবে কেন করেছে। পরবর্তী চিত্রটি একটু জানতে চাই। পরবর্তীতে যে জিনিসটা হচ্ছে যে একই সাথে সমাজে নানান ধরনের তথ্য ছড়িয়ে দিয়েছে। এদের পক্ষের কিন্তু দালাল আছে, এদের সোর্স আছে, তারা কিন্তু নানানভাবে নানান বিষয় চিত্রায়িত করার চেষ্টা করে। এটি যেমন একটি ঘটনা। আর একটা ঘটনা আমি না বলেই নয়, এই গুলিস্তানে রফিক নাম করে আমাদের তৎকালীন কাউন্সিলর চৌধুরী আলমের একজন সংগঠক ছিল, একজন কর্মী ছিল, যে রফিক বিয়ে করেছিল, দ্বিতীয় বিয়ে করেছিল আপনার ঝিনাইদহে। এবং সে যখন শ্বশুরবাড়িতে বেড়াতে যায়, ওইখান থেকে তাকে রাত্রেবেলা র্যাব উঠিয়ে নিয়ে যায়, এবং তারপর তার মৃতদেহ পাওয়া যায় ঝিনাইদহ কুষ্টিয়ার বর্ডারে। এবং পরবর্তীতে এটা নিয়ে কারণ তার হাত বাঁধা ছিল, মানে হাত হ্যান্ডকাপ পরানো অবস্থায় লাশটি ফেলে গিয়েছিল। এটি নিয়ে অনেক কথাবার্তা হয়, বিএনপি মিছিল করে, জানাজা করে ঢাকায় এনে, এবং অনেক প্রশ্ন তোলা হয়। পরবর্তীতে আমরা দেখলাম এই হত্যাকাণ্ডকে একটা গল্প আকারে জুড়ে দেওয়া হলো, এমন একটা গল্প যাতে ওই ফ্যামিলিটা আর কারোর সামনে মুখ দেখাতে না পারে। কি ধরনের গল্প? এই গল্পটি এতই জঘন্যভাবে চিত্রায়িত করা হয়েছে যেটি আসলে আমি বলে ওই ফ্যামিলিটাকে আবার মানে আরো প্রশ্নবিদ্ধ, আরো ধ্বংস করতে চাই না। শুধু শুনে রাখেন যে এই বাহিনীগুলি এই নিজেদের দায় এড়ানোর জন্য
সমাজে এমন ধরনের গল্প বা এমন কিছু রটিয়ে দেওয়ার চেষ্টা করে যেটা ঘৃণিত, যেটা ঘৃণা ছড়ানো, যাতে মানুষ ওইটা নিয়ে প্রশ্ন না করে। এরকম যেমন ধরুন যে বলা হলো যে ওকে হত্যা করেছে ওর শাশুড়ি পয়সা দিয়ে মানুষকে। কেন হত্যা করেছে? ও তার শাশুড়ির দিকে নজর দিয়েছে, ধরেন কথার কথা, মানে অনেক ঘটনা। এবং তারপর দুজন মানুষকে ধরে তাদেরকে বাধ্য করেছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে, এবং তারপর ওই মহিলাকে অর্থাৎ শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এবং একটি ঠান্ডা মাথার হত্যাকাণ্ডকে ঘৃণা ছড়িয়ে দিয়ে, অন্যের ঘাড়ে দায় দিয়ে, যাতে মানুষ ওইটা নিয়ে প্রশ্ন না করে, সেই ব্যবস্থাও কিন্তু এই ধরনের বাহিনী, এই র্যাবের ক্ষেত্রে আমরা দেখলাম এই ধরনের বাহিনীরা করেছে। তো আপনি একবার চিন্তা করেন তো, যে একজনের জামাই মারা গেল, তারপর তার মাকেও নানানভাবে প্রশ্নবিদ্ধ করে ফেলা হলো, এই মামলায় জড়িয়ে দেওয়া হলো, হত্যা মামলায়, এবং দুইজন যারা এই বিষয় জানেই না তাদেরকে ওই হত্যাকাণ্ডে যুক্ত করা হলো, এবং তাদেরকে গ্রেপ্তার দেখানো হলো বিভিন্ন এলাকা থেকে। গ্রেপ্তার করলো খুলনা থেকে, দেখানো হলো ঢাকার সাভার থেকে, আশুলিয়া থেকে। এরকম বিষয় আমরা প্রায় সময় দেখি। আর যে কাউকে ধরে নিয়ে জঙ্গি তকমা দেওয়া, এটা সিটিটিসির যেমন একটা কাজ ছিল, ডিজিএফআরও এরকম শুনি, আর র্যাবেরও কাজ ছিল। এটা করার মধ্য দিয়ে এক ধরনের পুরস্কার লাভের আশা পোষণ করত, প্রমোশন, আর্থিক বেনিফিট, এই ধরনের। এবং ভালো পোস্টিং নিয়ে কাজ করেন কোন ধরনের সরকার, মানে আমরা অতীতে একেবারে পরিষ্কার, আমি তো আগেই বলেছি আপনাকে, যেই সমস্ত সরকার নিজেরা ইহকাল ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, লুটপাট করতে চায়, দেশের টাকা লুট করে বিদেশের সম্পদের পাহাড় গড়তে চায়, এবং কিছু মানুষকে সুযোগ সুবিধা দিয়ে চাটুকর বানাতে চায়, চাকর বাকর বানাতে চায়, ইনক্লুডিং পলিটিশিয়ান। এর পেছনে এই ধরনের সরকাররাই এটা করে। এই বিভৎসতার পেছনে যারা জড়িত তাদেরকে কি আপনারা চিহ্নিত করতে পেরেছেন? আমরা চিহ্নিত করার কাজটি প্রক্রিয়াধীন। আর আবারও বলি, ইনভেস্টিগেশনের এই পর্যায়ে দাঁড়িয়ে সমস্ত কথাগুলি আসলে বলা ঠিক না, যৌক্তিক না, কারণ আমাদেরকে ইনভেস্টিগেশনটা সুষ্ঠু বিচার দেখতে পাবে জাতি। আপনারা যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন, আমি আবারও বলি, যদি পরিবেশ পরিস্থিতি, রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি এবং মানুষের ভিতর সাহসটা থাকে, তাহলে অবশ্যই আমরা একসময় ন্যায্য বিচারের মুখোমুখি করতে পারবো অপরাধীদের। অসংখ্য ধন্যবাদ জনাব নূর খা লিটন আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। প্রিয় দর্শক, দেশ সংবাদ এখানে শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।